আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডিপিআই প্যাটার্ন। কারণ আমরা সাধারণত বুয়েট প্যাটার্নে পরীক্ষা দিতে অভ্যস্ত, বিশেষ করে লাস্ট 2 ইয়ার্সে ম্যাক্সিমাম পাওয়ার সেক্টরের এক্সামগুলো কিন্তু আমাদের বুয়েট নিয়েছে। কিন্তু যেহেতু আমরা ডিপিআই প্যাটার্নে অভ্যস্ত হইনি, খুব কম পরীক্ষা হয় সাধারণত, এর কারণে হঠাৎ করে NWPGCL এর এক্সাম আমাদের সামনে চলে আসছে। তাই অনেকের মধ্যে এইটা প্রশ্ন যে এই অল্প সময়ে ডিপিআইয়ের প্যাটার্ন তো আমাদের অনেকের কাছে অজানা, মূলত কোন বিষয়গুলো আমাকে পড়তে হবে এবং কীভাবেই বা কোশ্চেন হয়ে থাকে, আজকে আমরা A to Z বিস্তারিত জানবো। তো অবশ্যই এই পুরো ক্লাসটি শুরুতে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল, কারণ আজকের ক্লাসটি হতে পারে আপনার সামনের এক্সামের পুরো সিলেবাসের A to Z কমন পাওয়া। ওকে, প্রশ্নটি তাহলে শুরু করি। শুরুতেই আমি এখানে একটু প্যাটার্ন লিখে রেখেছি। এই প্যাটার্নটা মূলত 2020 সালে এই 3টি প্রতিষ্ঠান পরীক্ষা নিয়েছিল, একদম সেম প্যাটার্ন, কোনো চেঞ্জ নাই। কি কি? ইজিসিবি, NWPGCL, BCPCL, এই 3টি জেনারেশন প্রতিষ্ঠান। এই 3টি প্রতিষ্ঠানের পরীক্ষায় ডিপিআই নিয়েছিল 2020-21 সালের মধ্যে, 2020 এবং 21 সালের ভিতরে এই 3টি পরীক্ষা হয়েছিল। ওকে, এখন এই 3টি পরীক্ষার মধ্যে আমরা এই NWPGCL এর আবারও পরীক্ষা দিতে যাচ্ছি। ওকে, এই মাসেরই মধ্যে পরীক্ষাটি হয়ে যাবে, যা আমরা অলরেডি জেনেছি। তো এখন তাহলে শুরুতেই এই সিলেবাসটা আমি এমনভাবে আপনাদের সামনে উপস্থাপন করব, আপনি যদি শুরুতে শেষ পর্যন্ত একদম ঠান্ডা মাথায় নোট ডাউন করেন, আমার মনে হয় আপনি এক্সামে 95% মার্কস একদম কমন পেয়ে যাবেন। ওকে, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। তাহলে শুরুতে আমি যদি বাংলা নিয়ে আলোচনা করি, এখানে বাংলাতে সাধারণত 3টি প্রশ্ন থাকে এবং একটা কথা বলে রাখি, ডিপিআইতে সাধারণত এক কথায় প্রশ্ন আসে, এক কথায় অ্যান্সার। অর্থাৎ মানে সাধারণত আমাদের এমসিকিউ যে যেমন মানে এই মিশানো সিস্টেম নাই। এখানে একটা প্রশ্ন দেওয়া থাকবে, ডাইরেক্ট উত্তর লিখতে হবে, অর্থাৎ এখানে সবই লিখিত কিন্তু এক কথায় উত্তর। ওকে, আপনাকে বিশালভাবে লিখতে হবে না। তো আমার যদি একটু NWPGCL এরই আমি যদি 2020 সালের কোশ্চিনটা আপনাকে দেখাই, তাহলে বাংলাতে যে কোশ্চিনটা যেটা আসছে, তো বাংলাতে এই 3টা কোশ্চিনই মূলত ব্যাকরণ পাঠ থেকে আসছে। কি পাঠ থেকে আসছে? ব্যাকরণ। এবং শুধু যে হচ্ছে আমার এই NWPGCL তা না, আমি ইজিসিবি বলেন, BCPCL বলেন, সবগুলোতেই কিন্তু আমার বাংলা থেকে এই ব্যাকরণ পাঠ থেকে সব কোশ্চিন আসছে। ওকে, তাহলে ব্যাকরণ পার্টটাই মেইন আমাদের ধরে রাখতে হবে, যে বাংলাতে যে কয়টা কোশ্চিন আসবে, যেহেতু 2020-21-এ 3টি পরীক্ষাতেই বাংলা ব্যাকরণ পার্ট থেকে প্রশ্ন আসছে, তার মানে আমার ব্যাকরণ পার্টে ফুল জোর দিতে হবে। ওকে, তাহলে কি কি প্রশ্ন সেগুলো আসছে আমি দেখতে পাচ্ছি 2020-21 সালের দিকে যে প্রশ্নগুলো হয়েছিল। তো বাংলাতে মূলত যেটা আসছিল, একটি বিপরীত শব্দ আসছিল। ওকে, একটি বিপরীত শব্দ আসছিল এবং 2 নম্বর আবার কি আসছিল? বানান শুদ্ধকরণ আসছিল। এবং আরেকটি কোশ্চেন কি আসছিল? আচ্ছা, বাগধারা আসছিল। এখানে বাংলা 4টা কোশ্চেন দেখা যাচ্ছে, অবশ্যই একটু তো একটা দুটা কোশ্চেন কম বেশি হবে। এবং একটি আসছিল শব্দ থেকে। ওকে, মানে শব্দ বলতে কোন ভাষার শব্দ, কোন ভাষার শব্দ, যেমন এখানে আসছিল, প্রশ্নটা লিখে দেয়, যেমন রেস্তোরাঁ কোন ভাষার শব্দ, এরকম আসছিল। হ্যাঁ, এটা হলো ফরাসি ভাষার শব্দ। আমরা পড়ি নিয়ে একবারে, যেটা ফরাসি ভাষার শব্দ। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে NWPGCL 2020 সালে কোশ্চিনে একটি বিপরীত শব্দ আসছিল, একটি বানান শুদ্ধকরণ আসছিল, একটি বাগধারা এবং একটি শব্দ, যে রেস্তোরাঁ কোন ভাষার শব্দ। তাহলে এই 4টি প্রশ্ন আসছিল। এবং আমরা দেখতে পাচ্ছি মূলত ইজিসিবি বলেন, এই BCPCL বলেন, সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে ব্যাকরণ পাঠ থেকে প্রশ্নগুলো আসছে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু ব্যাকরণ পাঠ থেকে এই টপিকগুলো আসছে, এবং একটা বিষয় খুবই মজার, যে এই যে 3টা আমার প্রশ্ন আমি 2020-21 সালে দেখাচ্ছি, এই 3টা পরীক্ষাতেই কিন্তু একদম কমন ছিল টপিক, যে একটা বিপরীত শব্দ আসছে, একটা বানান শুদ্ধ হয়েছে, একটা বাগধারা হয়েছে, একটা শব্দ হয়েছে। হ্যাঁ, এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। তার মানে আমার এই টপিকগুলো স্পেশালি পড়তে হবে। এখন প্রশ্ন হতে পারে, এই টপিকগুলো কোথা থেকে পড়বো? তাহলে এখানেও একেবারে ভেঙে যদি বলি, এই টপিকগুলো কোথা থেকে পড়তে হবে? এই টপিকগুলো আপনাকে পড়তে হবে, আমাকে পড়তে হবে কোথা থেকে? এই টপিকগুলো পড়তে হবে আমাকে এই যে
নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে, এই ব্যাকরণ বই থেকে হুবহু কোশ্চেন আসছে একদম, মানে আপনি একদম দেখবেন যে যে বাগধারাটা যেটা আসছিল, হ্যাঁ, এই বাগধারা আসছিল উড়নচণ্ডী, উড়নচণ্ডী একদম আমার এই ব্যাকরণ বই একদম বাগধারা শেষ অধ্যায় থেকে একদম হুবহু কমন। বানান শুদ্ধিকরণ যদি আসে, এটা তো আবার এই বই নেই, তো বানান শুদ্ধিকরণ আবার কীভাবে আসছে, বিগত আমার বিসিএস পরীক্ষা বলেন, পিএসসি পরীক্ষা বলেন, আপনারা যে কোনো ডাইজেস্ট বই, ডাইজেস্ট যেটা প্রফেসর হোক, যে কোনো প্রকাশনের বই হোক, আপনার যে ডাইজেস্ট থেকে বানান শুদ্ধিকরণ যেগুলো শুধুমাত্র পরীক্ষায় বিগত সালে পরীক্ষায় আসলে, ওই পরীক্ষায় যে কয়টা বানান শুদ্ধিকরণ আসলে ওগুলোই আপনি রিভিশন দিবেন, যেখানে দেখবেন যে ওগুলোর মধ্যে যে কোনো একটা আসছে। কারণ বিগত 3টি পরীক্ষাতে আমি দেখেছি বানান শুদ্ধিকরণ সম্পূর্ণ রিপিট করছেন, সম্পূর্ণ কি রিপিট কোশ্চেন। তাহলে আমার বানান শুদ্ধিকরণ ওইগুলো পড়বেন। তাহলে বাগধারা এবং শব্দ, এই শব্দ যে রেস্তোরাঁ, এটাও কিন্তু আমার এই ব্যাকরণ বই থেকে হুবহু তুলে দিয়েছে। এবং যে বিপরীত শব্দ, এটিও কিন্তু এই বই থেকে হুবহু তুলে দিয়েছে। এবং শুধু যে এই NWPGC তা কিন্তু না, আপনি এই ইজিসিবি বলেন, বিসিপিসি বলেন, সবগুলো এক্সামে দেখা গিয়েছে যে এই বইটা থেকেই যে কটা টপিক আমি লিখেছি সবগুলো একদম হুবহু তুলে দিয়েছে। তার মানে আমার এই সামনে শর্ট টাইমে সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা যে জিনিসটা লক্ষ্য রাখবো, এই বইটার এই টপিকগুলো আমরা খুব ভালোভাবে এই বইটা থেকে শেষ করব। তাহলে কিন্তু আপনি খুব ভালো করবেন বাংলা পাঠে। তাহলে বাংলা পাঠে কত মার্ক পাবেন আপনি? 6 মার্ক অথবা 8 মার্ক কি, এবং মনে রাখবেন অবশ্যই লিখিত পরীক্ষা। হ্যাঁ, তাহলে আমি আশা করি আপনাদের বাংলা পাঠটা একদম ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। ওকে, তাহলে আমার মেইন পার্ট হবে কি, এই যে বাংলা ব্যাকরণ এই পার্টটা, অর্থাৎ এই বইটা থেকে আমাকে এই পার্টগুলো হুবহু খুব সুন্দরভাবে পড়তে হবে। তাহলে বাংলা গেল। এবার যদি আমি আসি ইংলিশে আবার কি কি টপিক আসছে। ইংলিশে টপিক আসছে আমার, হ্যাঁ, এটা যদি কি মিশাই দেয় আমি, তাহলে ইংলিশেও সম্পূর্ণ গ্রামার পার্ট থেকে আসছে। ওকে, সম্পূর্ণ গ্রামার, এখানে সম্পূর্ণ গ্রামার পার্ট থেকে প্রশ্ন আসছে। কি কি প্রশ্ন আসছে? খুবই মজার। এখানে একটা প্রিপোজিশন আসছে, এবং এখানে বিগত 2020-21 সালে দেখা গিয়েছে যে প্রত্যেকবার একটা করে প্রিপোজিশন ছিল, কিন্তু এই প্রিপোজিশন তো বিশাল পার্ট। এই বিশাল পার্ট আবার কীভাবে পড়ে একটা মার্ক কমন নেওয়া যাবে বলেন তো? খুবই মজার বিষয় যে প্রিপোজিশন থেকে বিগত 3টি পরীক্ষাতে যেই কটা 3বারে যে প্রিপোজিশন আসছিল 3বারই রিপিট কোশ্চেন। কি রিপিট কোশ্চেন? বিসিএস অথবা পিএসসি। কিন্তু ম্যাক্সিমামে দেখা গিয়েছে যে বিসিএস থেকে আসছে, অর্থাৎ বিসিএস আমার কটা বিসিএস হয়েছে অলরেডি 43টা বিসিএস পরীক্ষা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই 43টা বিসিএস এর যতগুলো প্রিপোজিশন আসছিল এগুলো রিভিশন দিয়ে দিবেন। পাশাপাশি রিসেন্ট 2021 সাল বা 20 সালের মধ্যে যে কটা প্রিপোজিশন আসছিল পিএসসি পরীক্ষায় একটু রিভিশন দিয়ে দিবেন, দেখবেন এখানে হুবহু কমন পেয়ে যাবেন একটা মার্ক। ওকে, এবার কি আসছিল? এবার আসছে স্পেলিং আসছিল। ওকে, স্পেলিং, তো স্পেলিং এটাও আবার কি, অনেক স্পেলিং, প্রত্যেকটা শব্দে এক একটা করে স্পেলিং। তাহলে কতগুলো স্পেলিং পড়বো? এটাও সেম কাহিনী। বিসিএস এবং পিএসসি যে কোশ্চেনগুলো বিগততে আসছিল সেগুলো আপনি একদম রিভিশন দিবেন, ওখান থেকে হুবহু কমন পাবেন পরীক্ষায়। কারণ আমি দেখেছি বিগত 20-21 সালে একদম হুবহু কমন আসছে। তাহলে আপনার সিলেবাস কত সহজ হয়ে গেল। তাহলে আমার প্রিপোজিশনও গেল, আমার স্পেলিংও গেল। আর কি আসছিল? আর দেখা গিয়েছে আমাদের বিগত পরীক্ষাতে আপনার কারেকশন আসছিল, একটা করে কারেকশন আসছে। ওকে, কারেকশন, এই কারেকশনটা কোথা থেকে আসছে? আমরা ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফ্রম ভার্ব। ওকে, তো এই কয়টা টপিক থেকেই মূলত আমার এই কারেকশন দিয়ে থাকে। হ্যাঁ, তো এই কারেকশন এতগুলো টপিক, মানে রাইট ফ্রম ভার্ব তো কম না, অনেক রুলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেক রুলস, কিন্তু কি করব, ডাইরেক্ট কি কমন পাবো? মজার বিষয়, ডাইরেক্টই কমন পাওয়া যায়। কোনগুলো কমন পাওয়া যায়? আমাদের বিগত পরীক্ষায় দেখবেন ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফ্রম ভার্ব এই দুটো বিষয় থেকে কিছু ভাইটাল টপিক আছে। ভাইটাল টপিক বলতে রাইট ফ্রম ভাবে হয়তো 35টা বা 40টা রুলস আছে, কিন্তু দেখবেন বরাবর 3টা-4টা টপিক মানে রুলস থেকে বারবার কোশ্চেন রিপিট হয়। তাহলে আপনি কীভাবে সেটা খুঁজবেন? দেখবেন আপনি বিসিএস পরীক্ষায় বা পিএসসির পরীক্ষাতে যে কোশ্চেনগুলো অর্থাৎ রাইট ফ্রম ভার্ব থেকে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যে কোশ্চেনগুলো হুবহু বারবার আসছে সেগুলি পড়বেন, ওখান থেকে দেখবেন একটা হুবহু কমন পেয়ে যাবেন। তাহলে এটাও গেল, কারেকশনে গেল। আর কি আসছে? তো 3টা-4টা কোশ্চেনই থাকে। আরেকটা আসছে পার্টস অফ স্পিচ থেকে, সেটা আমার নাউন থেকে আসে, বা প্রত্যেকবারে দেখছি নাউন থেকে আসে। তো আপনি
পার্টস অফ স্পিচ, এই পুরো টপিকটাই, হ্যাঁ এই পুরো টপিকটাই ভালো করে পড়বেন। তো এই টপিকটা তো অনেক বড়, সব থেকে ভালো হয় পার্টস অফ স্পিচ থেকে যেহেতু একটা কোশ্চেন আসবে, আপনি মাস্টার যে গ্রামারটা আছে ওখানে পার্টস অফ স্পিচ পার্টটা ভালোভাবে পড়বেন, দেখবেন ইনশাল্লাহ ওখান থেকে 1 মার্ক আপনি পাবেনই। কারণ আমাকে পুরোপুরি কিন্তু কী করতে হবে, শেষ করতে হবে। হ্যাঁ, যদিও আমরা বইটা সকলে চিনি, তারপরে আমি দেখাচ্ছি যে এই যে আমার মাস্টার যে বইটা, আমি জানি এখানে অনেক বিস্তারিত, কিন্তু পার্টস অফ স্পিচ পার্টটা যদি আপনি ভালোভাবে পড়ে নেন এই পরীক্ষার ধ্বজে, তাহলে আপনি সব পরীক্ষাতেই কমন পাবেন 1 মার্ক, কারণ পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসেই। ঠিক আছে, সামনে আরও এক্সাম আছে, তো এটা পড়ে নেবেন পার্টস অফ স্পিচ এই বইটা থেকে, দেখবেন আপনি সব পরীক্ষা বস হয়ে গেছেন পার্টস অফ স্পিচ পার্ট থেকে। ওকে, তাহলে আমার কিন্তু এই ইংলিশ কাহিনী শেষ, ইংলিশের কাহিনী শেষ। এবার আসি পাওয়ার সেক্টর। এখন পাওয়ার সেক্টর কোনগুলো পড়বো? পাওয়ার সেক্টর কিন্তু এখানে ভালো মার্কস দিছে, বিগত পরীক্ষাগুলোতে 4টি 5টি করে পাওয়ার সেক্টর থেকে কিন্তু কোশ্চেন আসছে। কিন্তু মজার বিষয়, এই পাওয়ার সেক্টর থেকে খুবই সহজ সহজ কোশ্চেন আসছে। দেখা গিয়েছে এরকম কোশ্চেনও আসছে যে আরইবির পূর্ণরূপ কি, ডিপিডিসির পূর্ণরূপ কি, ইজিসিবির পূর্ণরূপ কি, এরকম কোশ্চেনও পরীক্ষায় আসছে। এবং এছাড়াও আরও খুব সহজ একদম পাওয়ার সেক্টরে একেবারে, আমরা বর্তমানে যেহেতু পাওয়ার সেক্টর অনেক পড়াশোনা করতেছি, অনেক ভালো ভালো নোট পাচ্ছি, যেমন আতিকুল ভাই একটা ভালো নোট শেয়ার করছে, আতিকুল পাওয়ার সেক্টর রিসেন্টলি উনি দেখতেছি একটা বইও বের করতেছে। তো এছাড়াও আরও অনেক ভাইয়েরাই হেল্প করতেছে এই নোট করে, তো সেখানে দেখা যাচ্ছে অনেক বিস্তারিত, কিন্তু এই বিস্তারিত দিক না যায় একেবারে নর্মাল যে বিষয়গুলো সেগুলো থেকে দেখতেছি টিপিআই কোশ্চেন করে থাকে। তার মানে আপনি যদি পাওয়ার সেক্টরের মানে বেসিক যে বিষয় যেগুলো না জানলেই নয়, প্রতিটা প্রতিষ্ঠান সম্পর্কে নাম, হ্যাঁ বা কত সালে প্রতিষ্ঠা লাভ করেছে, বা কোনটা জেনারেশন, কোনটা ডিস্ট্রিবিউশন, কোনটা ট্রান্সমিশন, হ্যাঁ এই বিষয়গুলো বেসিক যে বিষয়গুলো আছে ওই শীটগুলো থেকে পড়বেন, দেখবেন আপনি 4টায় কমন পেয়ে গেছেন। ওকে, মানে একেবারে নর্মাল ইস্যু। আপনার যদি আমি একটু পড়ে শোনাই, বিগত ইজিসিবিতে এই এনডব্লিউপিজিসিতে যে পাওয়ার সেক্টর থেকে কোশ্চেনগুলো আসছিল, হ্যাঁ যেমন একটা আসলে কি আরইবির পূর্ণরূপ কি, যেটা আমি বললাম অলরেডি। আর যদি একটু বলি তাহলে একটু দেখতে হবে, যেমন যদি আমি বিসিপিসিএল এর কথা বলি, হ্যাঁ বিসিপিসিএল এর পাওয়ার সেক্টর থেকে যে কোশ্চেনগুলো আসছিল সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে যেমন একটা কোশ্চেন আসলো যে যন্ত্র বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে কী বলে। এটা তো পাওয়ার সেক্টর বলা যায় না, এটা ডিপার্টমেন্টালি একটু এমসিকিউ টাইপের, মোটর যেটা আমরা জানি। তারপর বলা যায় যে বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে কোন ধাতু তার ব্যবহার করা হয়, এটা আমি পাওয়ার সেক্টর না বলে এটা ডিপার্টমেন্টাল এমসিকিউ বলতে পারি। তারপর বলছে যে বাংলাদেশে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত। কত সিম্পল কোশ্চেন না, ফ্রিকোয়েন্সি বাংলাদেশে কত, বা এখানে একটু ঘুরে বোঝে বাসা বাড়িতে কত 50 হার্জ। তারপর বলা আছে কি যে বৈদ্যুতিক চাপের পরিমাপ কি বলে, ভোল্টেজ। তাহলে এটা কিন্তু এক ধরনের পাওয়ার সেক্টর বলা যাবে না, এটাকে এক ধরনের বলা যাবে যে আমার কি যে হচ্ছে ডিপার্টমেন্টাল কোশ্চেন এমসিকিউ, কিন্তু ওই পাওয়ার সেক্টর টাইপেরই। তারপরে এছাড়াও যেমন আমাদের ইজিসিবিতে যে কোশ্চেনটা আসছিল পাওয়ার সেক্টর থেকে, যেমন আসলে ডিপিডিসি পুনরূপ, যেটা একটু আগে অলরেডি আমি লিখছি। হ্যাঁ, এরকম খুবই সিম্পল কিছু কোশ্চেন কিন্তু ওই পাওয়ার সেক্টর হিসাবে এখানে চালাই দিয়েছে। এখানে অনেক কোশ্চেন খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে আমি খুব করে কিছু কোশ্চেন আমি পেয়েছি। হ্যাঁ, তো এগুলো আর কি বিষয়, এই মোটামুটি হচ্ছে পাওয়ার সেক্টরের কাহিনী। তো মোটামুটি মেইন বিষয়গুলো পড়লে এবং বেসিক যে ডিপার্টমেন্টাল বিষয়গুলো এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমার পাওয়ার সেক্টর শেষ। এবার আসি জিকে, জেনারেল নলেজ। ওকে, তো এটা খুবই বড় একটা পার্ট এবং খুবই ইজি একটা পার্ট, কারণ এখানে 20 মার্কস আছে। ওকে, অর্থাৎ একটা করে 2 মার্ক, যেহেতু সবই লিখিত এই জন্য 2 মার্ক করে দেওয়া আছে। ওকে, 10 × 20 মার্ক। মনে রাখবেন এই 20 মার্কই সব থেকে টার্নিং পয়েন্ট আপনাদের, কারণ আমাদের ডিপিআইতে যে প্রশ্নগুলো সাধারণ জ্ঞান করা হয়ে থাকে এগুলো এত সহজ এই জন্য সহজ বলবো, কারণ আমরা যারা বিশেষ করে যারা প্রশ্ন ব্যাংক পড়ি বা যারা আমরা খুব বেশি প্রিপারেশন নিয়েছি, হ্যাঁ যারা খুব সাধারণ জ্ঞান অনেক ডিটেলস পড়াশোনা করেছি, তাদের কাছে এখানে যে সাধারণ জ্ঞানগুলো দেওয়া হয় যেহেতু লিখিত আকারে লিখিত হয়, অর্থাৎ অপশন যেহেতু থাকবে না, হ্যাঁ আপনার যেহেতু এক কথায় উত্তর, এজন্য এমসিকিউগুলো খুবই সহজ দেওয়া থাকে। মুক্তিযুদ্ধ বলেন বা সাম্প্রতিক যে নলেজ বলেন, হ্যাঁ বা আন্তর্জাতিক যে বিষয়গুলো বলেন, এগুলো মানে এত সহজ আসে যে আপনি যারা রেগুলার পড়াশোনা করে তাদের কাছে খুবই সহজ। এই জন্য আপনারা যারা পরীক্ষায় প্রিপারেশন নিয়েছেন তারা অ্যাটলিস্ট সাধারণ জ্ঞানটা নিয়ে টেনশন করিয়েন না, শুধুমাত্র সাম্প্রতিক বিষয়গুলো একটু দেখে যাবেন। হ্যাঁ, আর একটা বিষয় আমি বলবো, ঢাকা পলিটেকনিকের কমন যে বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার নাম। তো বিভিন্ন দেশ তো অনেক দেশ আছে, কতগুলো মুদ্রা মনে রাখবো, কারণ আমি দেখেছি যে প্রত্যেক পরীক্ষায় কোনো একটি মুদ্রার নাম আসবেই। হ্যাঁ, হয় ভুটানের মুদ্রার নাম কি,
অথবা পাকিস্তানের মুদ্রার নাম কি, হ্যাঁ, মায়ানমারের মুদ্রার নাম কি, হ্যাঁ, মানে যেগুলো বিশেষ করে আমাদের এশীয় মহাদেশে যে দেশগুলো আছে পপুলার, যে দেশগুলোর সাথে আমাদের বাণিজ্যিক বা নেট দুনিয়া খুব প্রচলিত, ওই দেশগুলো বা ক্রিকেট খেলার সাথে ফুটবল খেলার সাথে রিলেটেড যে দেশগুলো, এই দেশগুলোর আপনি মানে যেগুলো খুব পরিচিত দেশ আর কি, ওই দেশগুলোর আপনি স্পেশালি মুদ্রার নামগুলো মনে রাখবেন, কারণ একটা আসে সাধারণ জ্ঞান এখান থেকে, কেন জানি ঢাকা পলিটেকনিকে এই কোশ্চেনটা কমন পাওয়া যায়। তাহলে আমি কিন্তু সাধারণ জ্ঞানের বিষয়টা এখানে ক্লোজ করতেছি, কারণ এখানে আপনি যদি প্রশ্নগুলো দেখেন খুবই সহজ প্রশ্ন। আমি যদি এই বিগত প্রশ্নগুলো একটু বলি আপনি খুবই হাসবেন। যেমন এটা ইজিসিবিতে আসছিল, যে আমি যদি এমসিকিউগুলো বলি জেনারেল নলেজের, যে বঙ্গবন্ধু উপাধি কত সালে দেওয়া হয়, হ্যাঁ, কত সহজ কোশ্চেন, যেটা আমরা সকলেই জানি যে 1969 সালে দেওয়া হয় 23শে ফেব্রুয়ারি। তারপরে আসি যে দেশের প্রথম কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট কোন জেলা, এটা পাওয়ার সেক্টরে আমরা জানি, সেটা কি আমাদের বড় প্রক্রিয়া দিনাজপুরের। তারপরে আসে যেমন যে কি হঠাৎ বিদ্যুৎ চলে গেলে কি বলা হয়, হ্যাঁ, এটাকে এটা পাওয়ার সেক্টর থেকে আসে। তারপরে যে অনূর্ধ্ব-19 ক্রিকেট কোথায় হয়, মানে ওই সময় 2020 সালে যে অনূর্ধ্ব-19 ক্রিকেট হয়েছে, একেবারে সাম্প্রতিক কোশ্চেন। তারপরে কোশ্চেন আছে কি ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশের অবস্থিত, যেটা আমরা জানি ইরাক। তারপরে যাদের সঙ্গে শরণার্থী বিষয়ক UNHCR এর সদর দপ্তর কোথায়, এখান থেকে একটা কোশ্চেন আসছে। জাপানের মুদ্রার নাম কি, বলছি পপুলার দেশগুলোর একটা করে কোশ্চেন আসবেই। তারপরে চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্ব নাম, আমরা জানি বরিশালের পূর্ব নাম। তাহলে এরকম কোশ্চেনগুলো খুবই সহজ সহজ কোশ্চেন, সাধারণ জ্ঞানে 10টা কোশ্চেন আসবে, দেখবেন আপনি 10টাই পেরে গিয়েছেন। ওকে, তাহলে এখানে কিন্তু আমি জিকে ক্লোজ করে দিলাম। এইবার আসে স্পেশালি, যেহেতু 60 মার্কস কোথায়, ডিপার্টমেন্টে আপনাকে 60 মার্কের অ্যান্সার করতে হবে। মূলত আপনার চাকরি হওয়া না হওয়া কিন্তু এখানে নির্ভর করবে, কারণ আমাদের ডিপার্টমেন্টটা খুবই সহজ করে, কিন্তু একটু ঝামেলাপূর্ণ। কি ঝামেলাপূর্ণ, আমরা গতানুগতিক যেহেতু বুয়েটে পরীক্ষা দিতে অভ্যস্ত, তো এই পরীক্ষাগুলোতে আমরা ম্যাথের প্রতি খুব এক্সপিরিয়েন্সড, কিন্তু আমার এই ডিপিআই কি করে, এরা আবার থিওরির দিকে যোগ দেয়। তো থিওরি যে আহামরি কোনো কঠিন থিওরি দিবে তা কিন্তু না, কিন্তু যে থিওরিগুলোই দেয় সেই থিওরিগুলো কিন্তু গতানুগতিক পড়া হয়ে ওঠে না, যার কারণে আসলে হঠাৎ করে আমরা সাজিয়ে লিখতে পারি না, যে কী লিখবো, দেখা যাচ্ছে এক একজন এক একভাবে মন গড়াভাবে লেখে, আসলে অ্যান্সার রাইট হয় না। তাহলে আমি কিভাবে পড়লে থিওরিগুলো কমন পাবো? বিগত পরীক্ষাগুলোতে দেখা গিয়েছে যে 15টা ডিপার্টমেন্ট কোশ্চেন থাকে, 15টার মধ্যে প্রায় 10টা কোশ্চেনই থিওরি। হ্যাঁ, প্রায় 10টা কোশ্চেনই কিন্তু থিওরি কি বিশাল থিওরি না, সংক্ষিপ্ত টাইপের, সংক্ষিপ্ত একদম, খুবই সিম্পল, একদম খুবই সংক্ষিপ্ত। আপনার যদি কোশ্চেনগুলো একটু পড়ে শোনায়, হ্যাঁ, আপনি বুঝতে পারবেন যে কোশ্চেনগুলো কীরকম। যেমন NWPGCL যেহেতু আমি পরীক্ষা দিতে যাবো, তো NWPGCL বিগত যে কোশ্চেনগুলো আসছিল আমি যদি একটু পড়ে শোনাই, হ্যাঁ, তাহলে আপনি একটু বুঝতে পারবেন। যেমন অ্যালকাইল সেল কি, তারপরে আসলে সাধারণ ভোল্টাইক সেলের প্রকারভেদগুলো লেখো। এখন এই কোশ্চেনগুলো আপনি সাধারণত পড়া হয় না, কারণ এগুলো আমাদের সাধারণত আমরা যখন একাডেমিক পরীক্ষা দিতাম ডিপ্লোমাতে, তখন কিন্তু আমরা এই যে এগুলো ডিসি মেশিনের বইয়ের প্রথম অধ্যায়ের একদম কোশ্চেন, কিন্তু তাহলে কি আমি এগুলো পড়ি না, তাহলে কীভাবে কী করবো, এত বড় বই পড়বো? তারপরে আছে কি বাইলেটারাল নেটওয়ার্ক কি, এটা আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 1-এ প্রথম 3য় অধ্যায়ে আছে, এটা হ্যাঁ, বা প্রথম অধ্যায়ে আছে। তারপরে একটা ছোট্ট একটা ম্যাথ আসছে। তারপরে আছে ইন্ডাকশন মোটরের সর্বোচ্চ টর্কের শর্ত লেখো, স্কিন ইফেক্টের প্রভাবগুলো লেখো, ট্রান্সপোজিশন কি, ট্রান্সপোজিশন কেন করা হয় আমরা সকলে জানি, খুবই কমন কোশ্চেন। ফ্যারান্টি ইফেক্ট কি, রিঅ্যাক্টরের ব্যবহারের গুরুত্ব। তারপরে প্রমাণ আছে কি আই অ্যাভারেজ ইকুয়াল 0.636 আই ম্যাক্স। তারপরে আসছে কি যে ট্রান্সফর্মার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর ডায়াগ্রাম। তারপরে দেখা গেছে ওপেন ডেল্টা বা ভিভি কানেকশন অঙ্কন করো। তারপরে আছে কি গ্রামীণ এলাকায় ব্যবহৃত অটো রিক্লোজার অপারেশন চিত্র অঙ্কন করো। এখানে দেখা গিয়েছে, এবং আমি অন্যান্য কোশ্চেনগুলো আমি দেখেছি যে এখানে 15টার মধ্যে কিন্তু 10টা কোশ্চেনের থিওরি আসছে। আর এই 10টা কোশ্চেনই এখন আপনি বলতে পারেন তাহলে কি এখন ডিপ্লোমার বই পড়া শুরু করে দেবো? না, আপনি ডিপ্লোমার বই পড়া শুরু করবেন না। আমি দেখেছি যে থিওরিগুলো আমি অলরেডি পড়েছি, শুধুমাত্র এই প্রত্যেকটা থিওরি বাজারে যে আমাদের ডুয়েট অ্যাডমিশন নামে যে বইগুলো প্রচলিত আছে, সেটা হতে পারে রেজোন্যান্স। আমি যেহেতু রেজোন্যান্স পড়ি, হ্যাঁ, এই যে রেজোন্যান্স যে বইটা আমরা জানি সবাই রেজোন্যান্স বই পড়ে। এছাড়াও বাজারে এখন ক্যাপাসিটর, ট্রিপলি অ্যানালাইসিস, আরও অনেক বই, অপটিমাম বই, হ্যাঁ, এরকম আরও অনেকগুলো বই বের হয়েছে। তো আপনি যদি যে কোনো একটা বই, যে কোনো, সেটা রেজোন্যান্স হোক, অপটিমাম হোক, যে কোনো একটা বইয়ে যদি প্রত্যেকটা পার্ট, সেটা প্রত্যেকটা পার্টে যে থিওরিটুকু আছে, মানে এই বইয়ে যে থিওরিটুকু দেওয়া আছে, ওই থিওরিগুলো আপনি যদি পড়ে নেন,
ম্যাথ বাদ দিয়ে থিওরিগুলো শুধু তাড়াতাড়ি যদি পড়ে শেষ করে ফেলান, তাহলে কিন্তু আপনি দেখবেন 10টার মধ্যে মিনিমাম 9টা কমন পাবেন, 8 থেকে 9টা। কারণ ওখানে যে থিওরিটুকু দেওয়া আছে ওই থিওরিটুকুর মধ্যেই আমাদের প্রশ্ন আসে। কারণ এখানকার রাইটারগুলো চেষ্টা করেছে কি যে পার্টের ম্যাথ ওই পার্টগুলো থেকে আবার থিওরিও আসে, আর ওই থিওরিগুলোই আবার দেখা গিয়েছে যে মেন থিওরি, সেগুলো সাধারণত আমরা ওই ডিপ্লোমা বই সাধারণত আমরা সাথে রাখি না, এই জন্য মূল থিওরিগুলোই তুলে দেওয়া আছে, আর ওগুলো পড়লে ওগুলো থেকে কমন পাওয়া যাবে। তাহলে কিন্তু আপনি অলরেডি এই 10টা কোশ্চিন বা 8টা কোশ্চিন থিওরি কিন্তু আপনি কমন পেয়ে যাবেন, 4 8 32। তাহলে বাকি থেকে 5-6টা ম্যাথ আসে। এই 5-6টা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ, ম্যাক্সিমাম পারে। কিন্তু মনে রাখবেন এখানে আমি ডিসকাস এখানে দেখেছি জিসিবি, এনডব্লিউপিসিএল, বিসিপিসিএল ছাড়াও আরও অনেক পরীক্ষা হয়েছে। হ্যাঁ, তো প্রত্যেকটা পরীক্ষাতে যে ম্যাথগুলো আসছে এই ম্যাথগুলো 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। একটা ভাগ হচ্ছে যে আমরা যারা ডুয়েট অ্যাডমিশন করেছি বা চাকরির জন্য অনেক ম্যাথ করতেছি, যারা বুয়েটে আছি তাদের জন্য। হ্যাঁ, এই ধরেন যে আমি যে চিন্তা করি যে সে 6টা ম্যাথ পরীক্ষা আসছে, দেখা গিয়েছে 6টা ম্যাথের মধ্যে 3টা ম্যাথ এত সহজ আসছে যে আপনি কি সূত্র জানেন, এবং খুবই একদম স্বাভাবিক যে আপনি যে নর্মালি যে এসি সার্কিট বলেন, ডিসি সার্কিট বলেন, হ্যাঁ মেশিন পার্ট বলেন, আপনার ইলেকট্রনিক্স বলেন, হ্যাঁ এখান থেকে আপনি ওই পার্টগুলো যারা একেবারে মানে কি বলবো খুবই বেসিক, এক লাইনে ম্যাথ শেষ, ওইরকম ম্যাথ আসে। তো ওই ম্যাথ 3টা কিন্তু সকলেই পারে, একেবারে বলা যায় যে 100% পোলাপানি এই 3টে ম্যাথ পারে, খুবই সহজ। আর গতানুগতিক কিন্তু ঢাকা পলিটেকনিকের কোশ্চেন খুবই সহজ হয়, পরীক্ষা হল থেকে বের হয়ে দেখবেন বলবে আমি 90 পাবো, 95 পাবো, 85 পাবো, আসলেই তাই, মোটামুটি 80-র উপর সবাই মার্কস পেয়ে যায়, এত সহজ কোশ্চেন হয়, যা পরীক্ষা হলে গেলে আপনি বুঝতে পারবেন। এখন থাকে বাকি 3টা কোশ্চেন, 3টা ম্যাথ। এই 3টা ম্যাথ আমি আজকে বলবো, আপনারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তাদের জন্য খুবই তারাই উপকৃত হবে। যে এখন এই 3টা ম্যাথ কিন্তু সাধারণত সকলে কমন পায় না, কারণ এখানে একটু কাহিনী আছে। কি কাহিনী? এই ডিপিআই একটু ভিন্নধর্মী চিন্তা করে। ভিন্নধর্মী কী চিন্তা করে? যেমন আমরা সাধারণত মেজারমেন্ট বইটি আমরা ডিপ্লোমাতে পড়েছিলাম, কিন্তু মেজারমেন্ট সাধারণত আমার চাকরির জন্য বা কোনো কিছু পড়া হয় না। কিন্তু মনে রাখবেন মেজারমেন্ট 1-এ বা মেজারমেন্ট আমরা যেটা পড়েছি যে মেজারমেন্ট অফ ইনস্ট্রুমেন্টস অফ মেজারমেন্ট, যে বইটা আমাদের ছিল 1 এবং 2, 2টা বই আমরা পড়েছিলাম মেজারমেন্টের। তো ওই 2টা বইয়ের আমাদের অ্যামিটার এবং ভোল্টমিটারের কিছু ম্যাথ আছে, শান্ট অ্যামিটার, ভোল্টমিটার। ওই ম্যাথের বিগত পরীক্ষায় প্রমাণও আসছিল, আবার ম্যাথও আসছিল। আপনি অবশ্যই ওই মেজারমেন্ট বইয়ের ওই 2টা অধ্যায়ের ম্যাথ আপনি অবশ্যই করবেন, কারণ গতানুগতিক না বারংবার ওই মেজারমেন্ট থেকে ওই ম্যাথগুলো পরীক্ষায় কেন আসছিল। অর্থাৎ বলা যায় যে একদিক থেকে আমি প্রশ্ন ফাঁস করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে কি আমার যে একটা প্রশ্ন কি আসবে মেজারমেন্ট থেকে, এই যে ব্যতিক্রম 3টার মধ্যে একটা কোথা থেকে আসবে? মেজারমেন্ট থেকে আসবে। আর 2টা প্রশ্ন থাকে, কি 2টা প্রশ্ন? এই 2টা প্রশ্ন আমরা গতানুগতিক থেকে একটু বাইরে। কি সেটা? যেমন আমরা সাধারণত মানে ট্রান্সফরমারের যে ম্যাথ করতে চাই, তাহলে ট্রান্সফরমারের ম্যাথ করি, ইন্ডাকশন মোটরের ম্যাথ করি, সবই করি, কিন্তু সাধারণত অল্টারনেটরের ম্যাথ করা হয় থাকে না। কি ম্যাথ? পিস ফ্যাক্টরের কিছু ম্যাথ আছে। তারপরে আমার হচ্ছে যেমন যদি বলি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো এই ম্যাথগুলো সাধারণত অল্টারনেটর রিলেটেড, মানে অল্টারনেটর আপনাদের এসি মেশিন 2 বইয়ের দেখবেন প্রথম অধ্যায়টাই কিন্তু ওই অল্টারনেটরের কিছু ম্যাথ আছে, খুব ছোটো কিছু ম্যাথ আছে। এই ম্যাথগুলো আপনি করতে পারেন, অর্থাৎ গতানুগতিক থেকে একটু বাইরে। অর্থাৎ সাধারণত যে ম্যাথগুলো করা হয় থাকে না, অল্টারনেটর বলেন, ইন্ডাকশন মোটরেরই যে ছোটো ম্যাথ না, একটু বড় মানে সূত্র যেগুলো বলো কিন্তু 2 লাইনে ম্যাথ শেষ, ওই ম্যাথগুলো কিন্তু একটু এসে থাকে। আপনারা একটু ওইগুলো করার চেষ্টা করবেন, ওখান থেকে একটু একটা ম্যাথ দেওয়ার চেষ্টা করে। আরেকটা ম্যাথ যেটা দেয় সেটা হচ্ছে সাধারণত আমরা টিডি বই, অর্থাৎ স্যাগ বলেন, ইনসুলেটর বলেন, তারপরে আপনার বলেন শর্ট ট্রান্সমিশন লাইন বলেন, হ্যাঁ এইগুলো যে ম্যাথগুলো সাধারণত আমরা টিডি বই অর্থাৎ পাওয়ার সেক্টর, এখানে কিন্তু একটু ভেরিয়েশন হয়। আমি 2টা বইয়ের কথাই বলি, যে প্রথমে যে আমি টিডি কথা বলি, ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, ওই বইটি থেকে, হ্যাঁ যেমন এই যে আমি যদি বলি, এটা আমাদের ওই ডুয়েট অ্যাডমিশন বইগুলোতে মেন অধ্যায়গুলো ম্যাথগুলো করা আছে। তারপর আপনি যদি চিন্তা করেন যে না আমি এই বইটা আছে, এই বইয়ে যে ম্যাথগুলো আছে কি ম্যাথ, আমি অধ্যায়গুলোর নামগুলো যদি একটু বলে দেই তাহলে বলবো হচ্ছে স্যাগের অধ্যায়, অর্থাৎ স্যাগ অধ্যায় থেকে আপনি ম্যাথ করবেন। তারপরে আপনি ইনসুলেটরের অধ্যায়ের ম্যাথ করবেন, ইনসুলেটরের অধ্যায়ে ম্যাথ করবেন। আপনি শর্ট ট্রান্সমিশন লাইনে ম্যাথ করবেন, শর্ট ট্রান্সমিশন লাইনে ম্যাথ করবেন। ওকে,
এই 3টে অধ্যায়ের ম্যাথ করলে কিন্তু আপনার কাহিনী শেষ। সাধারণত এই 3টে অধ্যায় থেকেই প্রশ্ন এসে থাকে। এর সাথে এই যে বলছি আমি 3টে ম্যাথ, তো একটু তো ভেরিয়েশন হবে, কারণ এই 3টে ম্যাথই সাধারণত আমরা গতানুগতিক থেকে একটু বাইরে। তারপরে আমরা ডিপ্লোমাতে আরেকটি বই পড়েছি, কি সেটা? সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। এই বইটি থেকে আমাদের একটা ম্যাথ আছে যে পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স পদ্ধতির যে রিঅ্যাক্টরের ম্যাথ, অর্থাৎ বিদ্যুৎ সীমিতকরণ রিঅ্যাক্টর। ওই বিদ্যুৎ সীমিতকরণ রিঅ্যাক্টর খুব সুন্দর সুন্দর কিছু ম্যাথ আছে। পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স পদ্ধতির অর্থাৎ আমাদের লাইনে যে ফল্ট হয় সেই ফল্টের, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের যে ফল্টের যে ম্যাথগুলো, সেটা আমরা খুবই প্রচলিত, এগুলো এখন রিসেন্টলি বইটা আসতেছে, আমরা করে থাকতেছি। তাছাড়াও আমি অবশ্যই আপনি এই সুইচ গিয়ার বই থেকে পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স অর্থাৎ এই ম্যাথগুলো আপনি করবেন। এছাড়াও আপনার সুইচ গিয়ারটা থিওরির জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা গিয়েছে যে বিগত এক্সামগুলোতে থিওরি খুব আসছে। তো যেই থিওরিগুলো আসে সেই থিওরিগুলো এই সুইচ গিয়ার বইয়ের কিন্তু পার্ট থেকে বেশি পরিমাণ কোশ্চেন আসছে। তো আপনি যদি ওই বইটা পড়তে চান, অনেক বেশি পড়া হয়ে যাবে, সেটাও প্রয়োজন নেই। আপনি ওই ডুয়েট অ্যাডমিশন বইগুলোর সুইচ গিয়ার পার্টে যে থিওরিগুলো আছে ওইটুকু থিওরি পড়বেন, যে ওগুলোর মধ্যেই আসে পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমার সুইচ গিয়ারের কাহিনী। আরেকটা বিষয় আছে যে জেনারেশন। যেহেতু আমরা পরীক্ষা দিতেই যাচ্ছি জেনারেশনের, যেহেতু NWPGCL এটা একটি জেনারেশন কোম্পানি, তো জেনারেশন পার্ট থেকে আমাদের যে বই আছে ডিপ্লোমাতে, জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, ওই বইটা থেকে আপনি 2টা অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন করবেন। একটা হচ্ছে আমরা গতানুগতিক যেটা পড়ি সবসময়, যে বিভিন্ন ধরনের যে বিদ্যুতের যে হিসাবগুলো, যেমন কি আপনার হচ্ছে কি বলবো, যে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরের যে ম্যাথগুলো, ক্যাপাসিটি ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, রিজার্ভ ক্যাপাসিটির এই ম্যাথগুলো আমরা মোটামুটি সকলেই কিন্তু করি পরীক্ষার জন্য, কারণ এই ম্যাথগুলো কিন্তু মোটামুটি আমাদের সকলেরই জানা। কিন্তু এছাড়াও জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি দেখবেন প্রথম দ্বিতীয় অধ্যায়গুলো ম্যাথ আছে, জেনারেশনের ম্যাথ। কী ম্যাথ? যেমন পানি বিদ্যুৎ কেন্দ্র, তারপরে আপনার বিভিন্ন ধরনের বিদ্যুৎ কেন্দ্রের যে কিছু ম্যাথ আছে দেখবেন, ওই ম্যাথগুলো বিগত পরীক্ষায় বিশেষ করে 2018 সালে যে এক্সামগুলো হয়েছিল সে সময় কিন্তু এই জেনারেশন এই ম্যাথগুলো কিন্তু দিয়েছিল। যেহেতু আমাদের পরীক্ষাটা জেনারেশন রিলেটেড, এই জন্য আপনি ওই ম্যাথগুলো একটু করে রাখবেন। কারণ দেখা যায় আপনি যদি ওই ম্যাথগুলো করার কারণে যদি কমন পেয়ে যান, আপনি কিন্তু সবার থেকে আগে থাকবেন। তাহলে আমরা কিন্তু এই যে ব্যতিক্রম 3টা, আমি কিন্তু এখানে 3টে বিষয় আলোচনা করেছি, যে আমাদের সাধারণত স্যাগ, ইনসুলেটর, শর্ট ট্রান্সমিশন লাইন, সুইচ গিয়ারের ম্যাথগুলো, পাশাপাশি আমাদের জেনারেশনের যে ম্যাথগুলো, এগুলো কিন্তু সাধারণত আমরা ছেড়ে যাই, কিন্তু এগুলোই কিন্তু আমাদের ডিপিআর জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, যেগুলো আমি মোটামুটি বিগত সালের পরীক্ষার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে পাওয়া গিয়েছে। আর বাকি যে 3টা কোশ্চেন যেটা বলছিলাম যে সবাই পারবে, তারপরেও বলে নেই যে ডিপিআই ম্যাক্সিমাম টাইম দেখা গিয়েছে যে জেনারেটর মোটরের ম্যাথ খুব বেশি পছন্দ করে, জেনারেটর মোটর থেকে কোশ্চেন আসছে। তারপরে আপনার হচ্ছে ডিসি সার্কিট আসে নাই, খুব কম আসলেও আপনারা পারবেন। এছাড়াও নর্মালি আমাদের যে বইগুলো আছে আমাদের ওই ডুয়েট অ্যাডমিশনের, সবগুলো বইয়ের মানে মেইন যে পার্টগুলো, এসি সার্কিট বলেন, ডিসি সার্কিট বলেন, এসি মেশিন, ডিসি মেশিন, ইলেকট্রনিক্স, এই পার্টগুলো আপনি মেইন যে শুধু সূত্রগুলো একটু পড়ে যাবেন, মানে সূত্রগুলো জানলেই আপনি ওই 3টা ম্যাথ পারবেন। কারণ এত সহজ আসে যে আপনি সূত্র জানেন মানে আপনি ওই ম্যাথগুলো পারবেন। তাহলে বন্ধুরা, অলরেডি কিন্তু আমি এই ডিপিএর NWPGCL এর জন্য একেবারে A to Z আপনি কীভাবে পড়বেন, কোন বইগুলো পড়বেন, এই শর্ট টাইমে আমি কিন্তু খুব বেশি বই আপনাদের দেখাইনি, অনলি 2-3টা বই কিন্তু দেখাইছি। আর এই 2-3টা বইয়ের মধ্যেই কিন্তু আপনার সব পড়া শেষ। ওকে, তাহলে আশা করি আপনি শেষ পর্যন্ত যদি আপনি ক্লাসটি বুঝে থাকেন, দেখবেন আপনার 1 সপ্তাহের মধ্যে সব রিভিশন শেষ, খুব শর্ট সিলেবাসে। তাহলে আপনার অবশ্যই আপনি ভালো একটা পরীক্ষা দেবেন আশা করি। তো বন্ধুরা, আমি এতটুকুই আপনাদের কাছে কাম্য করি যে আপনারা অনেক ভালো পরীক্ষা দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।